আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা কথা বলছি এই অনুষ্ঠানে মূলত করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে। দেশে এবং দেশের বাইরে যারা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন সামনে থেকে, সেই চিকিৎসক এবং পাশাপাশি স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য পেশাজীবী মানুষ যারা করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কাজ করছেন, ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন এবং করোনা ভাইরাসের কারণে যে নতুন পরিস্থিতি নিউ নর্মাল, কিভাবে নিজেদের সহাবস্থানের এই ভাইরাসটিকে রেখেই এই পরিস্থিতিকে নিজেদের জীবনযাপনের সঙ্গে মানিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনা করছেন। আমরা তাদের সঙ্গেও কথা বলে বুঝবার চেষ্টা করছি সামগ্রিক পরিস্থিতি। আমরা এই অনুষ্ঠানে মূলত একজন চিকিৎসককে দিয়ে আমাদের এই আলোচনাটা শুরু করি, আজকেও তাই করব। আমরা যুক্ত হচ্ছি কুমিল্লার আর্মি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, তিনি আমাদের সঙ্গে আছেন। ডাক্তার মোহাম্মদ শাহ আলম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা করোনা ভাইরাস নিয়ে একটু আপনার সঙ্গে আলাপ করতে এলাম। কুমিল্লার কি পরিস্থিতি প্রথমে একটু শুনতে চাই, কেমন চলছে? আমরা তো গত প্রায় কয়েক মাস, 3-4 মাস তো আমাদের একটু অভিজ্ঞতা হলো, নতুন অনেক কিছু আমরা জানলামও বটে। তো এই করোনা রোগীদের চিকিৎসা, তাদের উপসর্গ ভিত্তিক চিকিৎসা কার্যক্রম, ব্যবস্থাপত্র এবং অন্যান্য বিষয়ে তো আমাদের কিছু অভিজ্ঞতা হলো, সক্ষমতাও কিছু বাড়লো। আপনার পর্যবেক্ষণটা শুনে আলোচনা শুরু করি। ধন্যবাদ এটি নিউজকে। আসলে আমাদের কুমিল্লায় আমরা প্রাইভেট ভাবেও আমাদের যেগুলো মাইল্ড সিমটম দিয়ে থাকি, আর যেগুলো ভর্তি যোগ্য সেগুলিকে আমরা সাধারণত কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে দিয়ে থাকি। কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে আইসোলেশন ইউনিট এবং আইসি সহ প্রায় 150 করোনা ডেডিকেটেড হসপিটাল হিসেবে আছে। ওইখানে আমাদের কনসালটেন্ট দুজন থাকেন, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাবভ, এবং আমাদের মেডিকেল অফিসাররা যথাযথ ডিউটি পালন করে থাকেন। আমাদের এখানে সাধারণত আমরা গাইডলাইন অনুযায়ী যেভাবে স্ট্যান্ডার্ড চিকিৎসা দেওয়া দরকার সেরকম একটা স্ট্যান্ডার্ড চিকিৎসা আমরা দিয়ে থাকি। প্রথম দিকে আমাদের কুমিল্লার পরিস্থিতি যেরকম ছিল, যে প্রথম দিকে বিশেষ করে এপ্রিল এবং মের দিকে আমাদের শহরের বাইরে বিভিন্ন উপজেলাগুলোতে আমাদের করোনা রোগীর সংখ্যা বেশি ছিল। বাট শেষের দিকে এসে, বিশেষ করে জুন মাসের দিকে এসে আমাদের সিটি কর্পোরেশন এবং শহরের মধ্যে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। তবে আশানুরূপ যেটা হলো, আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে এটা স্ট্যান্ডার্ড মানের আমাদের কোভিড ডেডিকেটেড ইউনিট অথবা কোভিড ডেডিকেটেড হসপিটাল আছে, যেখানে 150টা সিট এবং 10টার মতো আইসিইউ আছে। এখানে নতুন ভাবে আমাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা অ্যাড করা হয়েছে। এখানে আমাদের গাইডলাইন অনুযায়ী এবং স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী আমরা এখানে চিকিৎসা, আমাদের করোনা রোগীরা খুব ভালো চিকিৎসা পাচ্ছে। আমরা চিকিৎসা কার্যক্রম, চিকিৎসা পদ্ধতি নিয়ে আসলে অনেক আলোচনা করছি এবং আমাদের গত কয়েক মাসে এই বিষয়ে অনেক উন্নতি হয়েছে, যেটি আসলে আমাদেরকে এক ধরনের ভরসা দেয়। আপনার কাছে একটু অন্য বিষয় একটু শুনতে চাই, সেটি হলো যে বিভিন্ন করোনা ইউনিট বা করোনা ওয়ার্ডে যে রোগীরা ভর্তি আছেন, তাদের শুশ্রূষা বা পরিচর্যার জন্য তাদের স্বজনরা হয়তো তাদের কাছাকাছি যাবার সুযোগ পান, তাদের বিভিন্ন রকম সেবা যত্নের প্রয়োজনে লাগেন। তো এই স্বজন যারা যাচ্ছেন রোগীদের খুব কাছাকাছি, তারা তো আসলে খুব বেশি যে সুরক্ষা ব্যবস্থা নিজেরা নিচ্ছেন, সতর্ক থাকছেন এমনটা নয়, এরকম অনেকে অভিযোগ করছেন। এবং তারা হয়তো বাইরে বেরিয়ে এসে যখন জনপদে অন্যান্য মানুষের সঙ্গে মিশছেন, ফলে তাদের মাধ্যমে অনেকেই হয়তো সংক্রমিত হতে পারেন। এই বিষয়গুলো কি আসলে হাসপাতাল ব্যবস্থাপনা বা চিকিৎসা কার্যক্রমের সঙ্গে কি পরিকল্পনা করা হচ্ছে কিনা, কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, এই বিষয়টা আপনার পর্যবেক্ষণ? আমাদের পর্যবেক্ষণ হলো, আসলে সরকার তো আমাদের যারা ফ্রন্টলাইনার, আমাদের ডাক্তার, নার্সেস, ওদের আসলে প্রতিরক্ষামূলক ভাবে স্ট্যান্ডার্ড পিপি অথবা স্ট্যান্ডার্ড মাস্কের অ্যারেঞ্জ করতেছে। কিন্তু যারা অ্যাটেন্ডেন্স হিসেবে আসে তাদের পক্ষে আসলে এগুলো অ্যারেঞ্জ করা ইজ ভেরি ডিফিকাল্ট। এগুলো পার্সোনাল ভাবে অ্যারেঞ্জ করতে হবে। তবে আমাদের যেখানে আমাদের করোনা পেশেন্ট গুলি থাকে, ওইখানে কিন্তু আমাদের করোনা ভাইরাসের ইনফেকশন এজেন্ট, যেটাকে আমরা বলি, যে ভাইরাসের কনসেন্ট্রেশন কিন্তু অনেক বেশি থাকে। এই জন্য ওইখানে বাইরে অ্যাটেন্ডেন্সে গেলেই এখানে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। আর যেহেতু আমাদের এখানে ডেডিকেটেড হসপিটাল, আমাদের স্টাফটা আছে, অর্থাৎ বাইরের অ্যাটেন্ডেন্টরা যদি যায়, আমাদের যেটা কথা হলো যে খুব কম সময়ের মধ্যে ওরা ভিজিট করে চলে আসলেই কিন্তু আমাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যারা আসে তাদেরকে আমরা প্রায় বলে থেকে আমরা আপনি খুব কম সময়ের জন্য যাবেন এবং প্রপার সুরক্ষা নিয়ে যাবেন, যাতে ইনফেকশন হওয়ার চান্স খুব কম থাকে। তবে আমরা অনেকের ক্ষেত্রে দেখছি যে যারা রোগীদের অ্যাটেন্ডেন্স হিসেবে গেছে, তারা কিন্তু অনেকেই ইনফেক্টেড হয়ে গেছে। কারণ আসলে এজ এ ডক্টররা যেরকম ভাবে নিজেদের প্রোটেকশন করতে পারে, আসলে অ্যাটেন্ডেন্টদের পক্ষে সেরকম প্রোটেকশন করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই বিষয়ে আসলে কি আপনার কোনো মাঠ পর্যায়ের কোনো পর্যবেক্ষণ, পরামর্শ? আমাদের যেটা পরামর্শ সেটা হলো,
যে গভর্নমেন্ট ভাবে যদি আমাদের ডক্টরদের সুরক্ষার পাশাপাশি একজন করে অ্যাটেন্ডেন্সদের একদম স্পেসিফিক সুরক্ষা, স্পেসিফিক পিপি এবং আমাদের যেটা স্ট্যান্ডার্ড মাস্ক যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি। আরেকটা হলো পেশেন্টের পাশে যদি আমাদের কেয়ারটা বাড়াইতে পারি, তাহলে পেশেন্টের অ্যাটেন্ডেন্সকে আমরা খুব কম সময় যদি রাখতে পারি, তাহলে আমাদের পেশেন্টের অ্যাটেন্ডেন্সদের ইনফেকশন হওয়ার চান্স অনেক কম থাকবে। এটা অবশ্য আপনার পর্যবেক্ষণ আমরা শুনলাম। আমরা একটু আপনার কাছে অন্য বিষয় একটু শুনতে চাই, আপনার কাজের বিষয়, আপনার সাবজেক্ট নিয়ে একটু আলাপ করতে চাই। আমরা শুরু থেকে শুনে আসছিলাম যাদের হৃদরোগ রয়েছে, কিডনি বা লিভারের সমস্যা রয়েছে কিংবা ডায়াবেটিস রয়েছে, তাদের যদি কোনো কারণে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঘটনা ঘটে তাহলে ঝুঁকির মাত্রা অনেক অনেক বেশি। তো এই গত কয়েক মাসে আপনি আসলে কি দেখলেন? আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে অন্যান্য সময় ডায়াবেটিস বা এই ধরনের হরমোনাল নানা সমস্যা নিয়ে যারা আসেন তাদের মধ্যে কি ধরনের উপসর্গ বা কি ধরনের জটিলতা দেখতে পেতেন, আর গত কয়েক মাসে এই উপসর্গ বা জটিলতার ক্ষেত্রে কোনো পরিবর্তন বা বাড়তি কোনো মাত্রা যুক্ত হয়েছে কিনা আপনার পর্যবেক্ষণ? হ্যাঁ, আমরা সবসময় আজকের একটা আপনারা নিউজে দেখছেন যে মুগদা মেডিকেল কলেজ হসপিটাল থেকে একটা নিউজ দেওয়া হয়েছে, যেটা হলো যে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 50% পেশেন্ট কিন্তু ডায়াবেটিস। এবং আমরা যদি দেখি সেই ওহান থেকে শুরু করে আমাদের বাংলাদেশ পর্যন্ত যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের কিডনি সমস্যা আছে এবং হার্টের রিং করানো আছে এবং হাইপার টেনশন এবং ইদানিং আমরা দেখতেছি যাদের অবেসিটি, তাহলে এই কোমরবিড কন্ডিশনে যে সমস্ত লোকজন আছে তাদের কিন্তু করোনা ভাইরাস ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম কথা হলো এটা আমাদের। দ্বিতীয় কথা হলো ওরা যখন ইনফেক্টেড হয় তখন সিভিয়ার অথবা ক্রিটিক্যাল পর্যায়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে আমাদের মেইন এইম থাকবে যে যাদের কোমরবিড কন্ডিশন আছে এবং যাদের ইনফেক্টেড হলে সিভিয়ার অথবা ক্রিটিক্যাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রিকশন নিতে হবে যাতে যারা ইনফেক্টেড না হয়। কিন্তু এই ধরনের রোগীর ক্ষেত্রে যেমন আপনারা অনেক সতর্ক থাকবার কথা শুরু থেকেই বারবারে বলে আসছেন, কিন্তু এখন আসলে করোনা ভাইরাস যেভাবে একেবারে কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়ছে, ফলে নিজেদেরকে নিরাপদ রাখা তো আসলে অনেকটা একটু কঠিনই বটে। সেক্ষেত্রে কেউ হয়তো আক্রান্ত হলেন কিংবা আক্রান্ত ব্যক্তির পরিচর্যায় হয়তো যেতে হচ্ছে, সেক্ষেত্রে কি ধরনের সতর্কতা আসলে নেওয়া উচিত? সারাক্ষণ কি আসলে পিপি বা মাস্ক মাস্ক যেরকম অনেকেই পরে থাকছেন, কিন্তু সারাক্ষণ কি পিপি পরে থাকা সম্ভব কিনা, বা আর কি কি সুরক্ষা ব্যবস্থা নেওয়া উচিত? না, যদি আমরা সবসময় বলি যে ডায়াবেটিস রোগীরা আমরা বলি যে এখন বাইরে গিয়ে ব্যায়াম করার দরকার নেই, ঘরের মধ্যে থাকবে। ওরা বের না হলেও পরিবারের অনেকেই ঘর থেকে বের হন। তাহলে সিডিসি, আমাদের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ওরাও বলছে যেখানে কোমরবিড কন্ডিশনে কোনো লোকজন ঘরের মধ্যে থাকবে সেখানে ঘরের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিংটা অ্যাটলিস্ট 3 ফিট মেনটেন করার জন্য। এক। দ্বিতীয়ত কথা হলো যে যে যদি মাস্ক পরে থাকে, আমরা সবসময় বলে থাকি যে একজন পেশেন্ট যদি মাস্ক পরে থাকে তাহলে তার অ্যাটেন্ডেন্সের চান্স অফ ইনফেকশন কিন্তু অনেক কমে যায়। ইউজুয়ালি আমরা বলি যে less than 5%। আর পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্স দুজনে যদি মাস্ক পরে থাকে তাহলে চান্স অফ ইনফেকশন less than 1.5%। তাহলে আমাদের কথা হলো যে ঘরে কোমরবিড কন্ডিশন আছে সেখানে যদি পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক হয়, যারা বাইরে যাবেন, যারা অফিসে যাবেন, তারাও যেরকম মাস্ক পরবেন এবং ঘরের মধ্যে যারা কোমরবিড কন্ডিশনের পেশেন্ট আছেন ওরা অবশ্যই মাস্ক পরে থাকবে। এবং এবং ঘরের মধ্যেও যাদের কোমরবিড কন্ডিশন আছে তাদের ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে। এটা কিন্তু সিডিসিও রিকমেন্ডেড। জি, আমরা সেই কথাগুলো আসলে একটু বারে বারে একটু বলার চেষ্টা করছি। একটু আপনার কাছে আরো কিছু বিষয় শুনি আমরা, যে গর্ভবতী নারীদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে কিনা? এই কয়েক মাস শেষে তো আমাদের কিছু অভিজ্ঞতা হলো, তো গর্ভবতী নারীদের জন্য আপনার কোনো পরামর্শ? হ্যাঁ, গর্ভবতী নারীদের ক্ষেত্রে আপনারা যদি নিউ ইয়র্কের একটা স্টাডি দেখেন, ওরা একটা নিউ ইংল্যান্ড জার্নালে একটা স্টাডি দেখেছে যে ওইখানে প্রেগনেন্ট লেডিরা তাদের অ্যাসিম্পটোমেটিক নর্মাল নর্মাল ওদের প্রেগনেন্সি চেক আপের জন্য যখন হসপিটালগুলোতে আসে তখন চেক করে দেখা গেল যে ওদের 25 থেকে 30% অলরেডি ইনফেক্টেড। তাহলে আমরা প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে যতটুকু সম্ভব টেলিমেডিসিনের সেবা নেওয়া এবং ইমার্জেন্সি না হলে হসপিটাল না আসা। আর আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে যে প্রেগনেন্সি কিন্তু একটা প্রো থ্রম্বোটিক কন্ডিশন। আর আমাদের এতদিন পর্যন্ত যত স্টাডি হচ্ছে তখন দেখতেছি যে যে আমাদের যে কোভিড-19 এর মোড অফ ডেথ কিন্তু হাইপোক্সিয়া এবং থ্রম্বোসিস, এবং প্রেগনেন্সি কিন্তু একটা প্রো থ্রম্বোটিক কন্ডিশন। অর্থাৎ ডায়াবেটিস, হাইপারটেনশন এবং সিকেডি, কিডনি ডিজিজের মতো প্রেগনেন্সি কিন্তু কোভিড-19 এর জন্য একটা রিস্ক ফ্যাক্টর।
এজন্য প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রেও অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। জি অবশ্যই। ডাক্তার মোহাম্মদ শাহ আলম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা কথা বলছিলাম আর্মি মেডিকেল কলেজ এই কুমিল্লার সেই হাসপাতালের সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগে ডাক্তার মোহাম্মদ শাহ আলম। তিনি আমাদেরকে বলছিলেন যে এই সময়কার বিভিন্ন স্বাস্থ্যগত সুরক্ষা পরামর্শের কথা। আমরা আরও দুজন অতিথির সঙ্গে যুক্ত হতে চাই, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে সঙ্গে থাকবেন। আবার ফিরে এলাম নিউজ গ্যালারি। এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে। আমরা এই অনুষ্ঠানে মূলত করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলাপ করছি রোজ রাতে। আমরা চিকিৎসকদের সঙ্গে যেরকম আলাপ করছি, পাশাপাশি বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলছি। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কে কেমন আছেন, কে কি ভাবছেন। আমরা এ পর্যায়ে একজন ঠিক উদ্যোক্তা তো বটেই, কিন্তু একজন উদ্যোক্তা গড়ার কারিগর, এরকম একজন মানুষের সঙ্গে আলাপ করব। আমরা জানি যে করোনা ভাইরাসের কারণে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত কয়েক মাসে, এবং বহু মানুষ এরই মধ্যে জীবিকার অনিশ্চয়তায় পড়েছেন এবং আর্থিকভাবে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেনই। আমরা উদ্যোক্তারা আসলে কেমন আছেন, কে কি করছেন, কে কি ভাবছেন, আমরা এই বিষয়গুলো নিয়মিতই খোঁজ রাখার চেষ্টা করছি। আজকে আমরা যুক্ত হতে চাই এমন একজন মানুষের সঙ্গে, তার পরিচয়গুলো আগে একটু দিয়ে দিই আপনাদের। তিনি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ ইক্যাব বলে যে সংগঠন, সেই সংগঠনের এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট আপ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির তিনি চেয়ারম্যান, এবং একই সঙ্গে গত বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে একটি খুবই তৎপর একটি গ্রুপ, টু বি অ্যান এন্টারপ্রেনার, উদ্যোক্তা নিজে তৈরির উদ্যোগ। এটি মূলত নিজের বলার মতো একটি গল্প, এই নামটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। তো এই উদ্যোক্তা তৈরির উদ্যোগটির তিনি আসলে মূল কারিগর। তিনি একই সঙ্গে এই সংগঠন অনলাইন সংগঠন এবং অফলাইন কার্যক্রমও তাদের রয়েছে। এই সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা, সভাপতি এবং মেন্টর। তার নাম ইকবাল বাহার। আমরা তার সঙ্গে পরিচয় একটু আলাপ করতে চাই। ইকবাল বাহার, অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই আয়োজনে পেয়ে। একটু আপনার সঙ্গে কয়েকটা পয়েন্টে একটু আলাপ করতে চাই। আমরা যেমনটি বলছেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন যে করোনা ভাইরাসের কারণে যে পরিস্থিতিতে আমরা আসলে আছি এই মুহূর্তে, তাতে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশে গত কয়েক বছরে বিভিন্ন পর্যায়ে, সারা বাংলাদেশে ছোট বড় বিভিন্ন পর্যায়ে অসংখ্য উদ্যোক্তা নিজেদেরকে তৈরি করছিলেন, তারা ভালো করবার চেষ্টা করছিলেন, নিজেদেরকে একটু একটু করে নিজেদের অবস্থান তৈরি করবার চেষ্টা করছিলেন। এবং আমরা যেটুকু জানি যে আপনি যে সংগঠনটি মানে ধীরে ধীরে গড়ে তুলছেন, নিজের বলার মতো একটি গল্প, এই সংগঠনের 1 লাখেরও বেশি সম্ভবত সদস্য রয়েছে এবং তারা বিভিন্ন কর্মতৎপরতার সঙ্গে যুক্ত। একটু তাদের খবর আপনার কাছে প্রথমে শুনতে চাই। এই করোনাকালে তারা কেমন আছেন, তারা কে কি করছেন, কে কি ভাবছেন, কে কি বিকল্প পরিকল্পনা করে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে নিজের বলার মতো গল্প আমরা আজ থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশের 64 জেলার মাত্র 164 জন ছেলে মেয়েকে নিয়ে শুরু করেছিলাম 3টা অবজেক্টিভ নিয়ে। একটা হচ্ছে যে আমাদের দেশে চাকরির একটা বিরাট সমস্যা, লোকজন পাশ করে বের হচ্ছে কিন্তু চাকরি নেই। সো আমরা তাদেরকে অন্তত নিজের চাকরিটা নিজে জোগাড় করতে পারে সেরকম ভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি, এবং বড় কাজ করতে পারলে তো আরো ভালো। সো তাদেরকে আমরা উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছি বিনামূল্যে 90 দিন ধরে, টানা 90 দিন। এখানে কিন্তু কোনো শুক্রবার, শনিবার, ঈদের দিন, পুজোর দিন কোনো ছুটি নেই, এভরিডে। এবং আমরা এই কার্যক্রমটা শুরু করার পরে আমরা আস্তে আস্তে এর মধ্যে অনেকগুলো স্কিলস অ্যাড করি। যেমন এখন এই মুহূর্তে আমাদের এখানে 9টা স্কিলস আমরা যুক্ত করেছি, যেগুলো একেবারে বিনামূল্যে তাদেরকে দেওয়া হচ্ছে। এবং সেখানে আপনার সেলস এর উপর স্কিলস থেকে শুরু করে প্রেজেন্টেশন স্কিলস, কারণ তাদেরকে আইডিয়া পিচ করতে হয়। তারপরে হচ্ছে লিডারশিপ স্কিলস,
তারপরে বেসিক আইটি স্কিলস, তারপরে ইংরেজি, স্পোকেন ইংলিশ লিখতে পারা, বলতে পারা, তারপরে নন অ্যাকাউন্টেন্টদের জন্য বেসিক অ্যাকাউন্টিং, এরকম অনেকগুলো 9টা স্কিলস আমরা তাদেরকে শেখাচ্ছি এবং আমরা তাদেরকে শুধুমাত্র উদ্যোক্তা বানাচ্ছি না, আমরা বলছি তোমাকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে, কারণ এরকম করোনা আসলে বা এরকম ঈদ আসলে বা রোজা আসলে তোমরা পণ্যের দাম বাড়িয়ে দিবা, তারপরে তোমরা খারাপ জিনিস দিবা, বেশি মূল্যে বিক্রি করবা, এটা এরকম উদ্যোক্তা আমরা চাই না। সেজন্য ভ্যালুস গুলো আমরা 90 দিন ধরে তাদেরকে তৈরি করে তারপর উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি। এবং আমরা সামাজিক কাজও করছি প্রচুর, ভলেন্টিয়ারিংটাও আমাদের এখানে যুক্ত। বাংলাদেশের গত 2.5 বছরে এমন কোনো দুর্যোগ ছিল না যেখানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করি না, এবং সর্বশেষ আমফানেও আমরা আমাদের মতো করে সহযোগিতা করেছি, এবং করোনায় তো ডেফিনেটলি আমরা সারা আমরা বাংলাদেশের ফেসবুকে আসলে 64 এই যে জেলাতে আপনি যে আমরা কাজ কথাগুলো করছি। বললেন, ফেসবুকে আমরা কিন্তু এই তৎপরতা, এই অগ্রগতির খবর আসলে কিছু না কিছু দেখে আসছি গত কয়েক বছর ধরে। কিন্তু করোনা কালে তো আসলে কম বেশি প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি ক্ষেত্রেই কম বেশি ধাক্কা খেয়েছে। তো আপনি যাদের সঙ্গে যুক্ত, আপনার সঙ্গে যাদের যোগাযোগ বা কাজকর্ম রয়েছে, তাদের আসলে কি অবস্থা? তারাও নিশ্চয়ই একই সঙ্গে ধাক্কা খেয়েছেন, অনেক ক্ষেত্রে স্থবির হয়ে আছেন। আপনার কাছে যে খবর হচ্ছে সেগুলো একটু শুনবো। এক্স্যাক্টলি আমি ওই পয়েন্টটাতে আসছিলাম। জি। আমাদের আসলে যেটা, আমি তাদেরকে একেবারে করোনার শুরু থেকে, আমি যদি মার্চের শেষ সপ্তাহ থেকে, আমি যেখানে আগে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতাম, এই 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 করোনা শুরু হওয়ার পর থেকে আমি প্রায় 4-5 ঘন্টা 6 ঘন্টাও সময় দেই কখনো, এবং তাদেরকে আমি একটু চাঙ্গা রাখার চেষ্টা করছি। আসলে এখন হতাশ হয়ে তো কোনো লাভ নাই, আমাদের নিয়ন্ত্রণে তো নাই, করোনা আমাদের নিয়ন্ত্রণে নাই। আমরা চাইলে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবো না। এর মধ্যে যেহেতু আমরা অনলাইনে কাজ করার চেষ্টা করছি, আপনি শুনলে খুশি হবেন, আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা একটা অনলাইনে হাট তৈরি করে দিয়েছি। আপনি জানেন যে আমাদের এখানে অলরেডি আমরা 10টা ব্যাচ শেষের পথে, এবং আমাদের সেই 164 জন থেকে আমাদের শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় 3 লক্ষ, বাংলাদেশের 64 জেলা এবং বিশ্বের প্রায় 50টি দেশের প্রবাসী বাংলাদেশী সহ। এদেরকে আমরা, যেহেতু আমাদের শিক্ষার্থী 3 লক্ষ আছে, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে তোমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে, তোমরা আমাদের যেসব উদ্যোক্তারা আমরা এর মধ্যে তৈরি করেছি, প্রায় 3000 উদ্যোক্তা যারা এখন অন্যদেরকে চাকরি দিচ্ছে, তাদের থেকে প্রোডাক্ট কিনুন। তো আমরা যেটা করেছি, বাংলাদেশে প্রথমবারের মতো সাপ্তাহিক, প্রতি মঙ্গলবারে সাপ্তাহিক অনলাইন হাট আমরা চালু করেছি, যেটা গতকালকেও ছিল আমাদের। এবং এই প্রত্যেক হাটে আমরা গতকাল পর্যন্ত আমাদের 3 সপ্তাহ গেল, প্রথম হাটে হয়েছে 20 লাখ টাকা সেল, দ্বিতীয় হাটে 48 লাখ টাকা, গতকালকে আমাদের সেল হয়েছে প্রায় 55 লক্ষ টাকা একদিনে। তো এরকম ভাবে, যেহেতু তারা অন্য জায়গায় সেলের সুযোগ পাচ্ছে না, এখানে অনলাইনে সেল করে, হোম ডেলিভারি করে তারা এই প্রোডাক্ট গুলো সেল করার সুযোগ পাচ্ছে, সেই জন্য এইখানে তারা অনেকটা ঘুরে দাঁড়ানোর একটা, অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, অনেকে হতাশ হয়ে যাচ্ছিল, এইখানে তারা ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছে। এবং এই সময়টাকে তাদেরকে আমরা, যেহেতু এই কয়েকদিন ব্যবসা করতে পারেনি, আমরা শেখানোর কাজে, স্কিলস ডেভেলপমেন্টের কাজে তাদেরকে অনেক বেশি আমি নিয়োজিত রেখেছিলাম, যার কারণে তারা ব্যাপকভাবে অ্যাক্টিভ। সো এবং আমি মনে করি যে আমাদের প্ল্যাটফর্মে যারা আছে 3 লক্ষ ছেলে মেয়ে, তারা আবার ঘুরে দাঁড়ানোর জন্য সাহস পেয়েছে, এবং তারা ব্যাপকভাবে এখন কাজ করছে। আপনি তখন বলছিলেন যে 9টি বেসিক দক্ষতা নিয়ে আপনারা কাজ করছেন, যে অ্যাকাউন্টিং, জি মার্কেটিং, জি জি প্রেজেন্টেশন, এরকম জি যে ব্যবসা বা এই ধরনের একটা উদ্যোগ পরিচালনা করার ক্ষেত্রে একেবারেই না হলেই না, এরকম নিশ্চয়ই 9টি অত্যন্ত মৌলিক এবং জি জরুরি স্কিলের কথা আপনি বলছিলেন। কিন্তু করোনার মতো যে দুর্যোগকালীন, যেটি আসলে ঠিক একটি দীর্ঘমেয়াদী দুর্যোগে পরিণত হতে পারে, এরকম আসলে একটি দুর্যোগকালীন সময় কিভাবে সার্ভাইভ করতে হবে, কিভাবে এই দুর্যোগকে মাথায় রেখে নতুন করে পরিকল্পনা ভাবতে হবে, এরকম নিশ্চয়ই এর মধ্যে অনেক কিছু নিশ্চয়ই আপনারা আপনাদের যে বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন, চর্চা করেন, তার মধ্যে নিশ্চয়ই ঢুকে গেছে। সে বিষয়ে যদি আমাদেরকে একটু ধারণা দেন। জি 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 দেখেন, এই এটা মানে অস্বীকার করার কোনো কারণ নাই যে সারা বাংলাদেশে, সারা পৃথিবী সহ সারা বাংলাদেশেই ব্যবসায়ীরা এবং যারা চাকরি করেন প্রত্যেকে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি হতাশ হয়ে মন খারাপ করে এই ক্ষতি মেনে নিয়ে বসে থাকলে তো হবে না, আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন চিন্তা ভাবনা করতে হবে। আমরা যেটা বিলিভ করি, আমরা যারা স্টার্ট আপ করি এবং আমরা যারা ব্যবসা উদ্যোক্তা, দীর্ঘদিন ধরে আমরা ফাইট করি, চ্যালেঞ্জের সঙ্গে চলি, আমরা মনে করি প্রতিটা ঘটনা, প্রতিটা দুর্ঘটনা, প্রতিটা ধ্বংস যখন হয়, তখন নতুন নতুন অনেক অপরচুনিটি তৈরি হয়। যেমন বাংলাদেশে এখন আপনি দেখবেন যে যারা আগে হয়তো কসমেটিক্স বিক্রি করতো বা অন্যান্য ফ্যাশন আইটেম বিক্রি করতো, তারা এখন কিন্তু আপনার করোনার বিভিন্ন আইটেম বিক্রি করছে, পিপিএ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার।
সো তারা সার্ভাইভ করার চেষ্টা করছে নানান ভাবে এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। সো আমরা ওইভাবে তাদেরকে শিফট করার চেষ্টা করছি এবং বাংলাদেশে আগামী দিনে ৩টা খাতে ব্যাপকভাবে রিভ্যালুয়েশন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেই দিকে আমরা তাদেরকে তৈরি করছি। একটা হচ্ছে অ্যাগ্রোতে ব্যাপক পরিবর্তন আসবে, কারণ এই করোনা আমাদেরকে আরো কতগুলো জিনিস শিখিয়ে দিল যে শুধুমাত্র আমদানি নির্ভরতা আমাদের যে ব্যবসা বাণিজ্য ছিল এইগুলা থেকে আমাদের যে কিছুটা বেরিয়ে আসতে হবে। আমাদের হোম গ্রোন যা কিছু আছে, আমাদের দেশীয় প্রোডাক্ট, দেশীয় পণ্য ব্যবহার, আমরা ঈদ আসলেই যে ইন্ডিয়ান এবং পাকিস্তানি বা অন্যান্য খুঁজি, এগুলা থেকে যে আমাদের বেরোয় আসতে হবে, এগুলো এখন সবাই বুঝতে পেরেছে। সো আমরা তাদেরকে দেশীয় পণ্য ব্যবহার, দেশীয় প্রযুক্তি ব্যবহার, এগুলোতে আমরা তাদেরকে অভ্যস্ত করছি। আরেকটা হলো শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে প্রচুর স্টার্ট আপ তৈরি হবে আগামী দিনে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, এবং সেগুলোতে আমরা তাদেরকে যেমন অলরেডি আপনারা ডাক্তাররা রোগী দেখছে, আপনারা জানেন অনলাইনে। সো এরকম এবং অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে এবং অনেক হাসপাতালের রোগীদের কোনো রকমের আপনার হিস্ট্রি নাই, সেইগুলোতে তাদেরকে বিভিন্ন সফটওয়্যার দেয়া, ইয়ে করা, এইসব খাতে অনেক রকমের। এবং শিক্ষা খাতটা কিন্তু ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। আপনার সেই কোচিং সেন্টার থেকে শুরু করে মানুষ যানজট ঠেলে আবার কোচিং সেন্টারে যাবে, সেই দিন আর থাকবে না। এবং হ্যাঁ, ডেফিনেটলি আমাদের স্কুলিং বা ইউনিভার্সিটি ওইসব জায়গায় যেতে হবে, কারণ হচ্ছে আমাদের সোশ্যাল এতটা আইসোলেটেড হয়ে গেলে আমরা হয়তো অন্য রকমের মানুষ হয়ে যাব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখবেন যে অনেক ক্লাস, অনেক কিছু এখন অনলাইনে চলে আসবে, অলরেডি চলে এসেছে। সো আমি সেই জন্য বলবো যে অনেক নতুন অপরচুনিটি ডেফিনেটলি আমাদের জন্য তৈরি হবে এবং আমাদের এখন যেটা চোখ কান খোলা রাখতে হবে, অন্যান্য দেশগুলো, ইউরোপ কি করছে, আমেরিকা কি করছে, সিঙ্গাপুর কি করছে, চায়না কি করছে আগামী দিনগুলোতে সার্ভাইভ করার জন্য, সেগুলোকে মাথায় রেখে আমাদেরও পরিকল্পনা করতে হবে। এবং এটা করতে আমরা যত দেরি করব, ব্যবসায়ীরা তত পিছিয়ে যাবেন। এবং কেউ যদি মনে করেন আমি আমার আগের ট্রেডিশন অনুযায়ী ব্যবসা করব, তারা ডেফিনেটলি হারিয়ে যাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই। আপনি যেমন বলছিলেন যে অনেকের যে পণ্য ছিল সেই পণ্য হয়তো পরিস্থিতি বিচারে পণ্যের ধরন বা প্রকৃতি হয়তো অনেক ক্ষেত্রে বদলে যাচ্ছে। আমরা একটু আপনাকে আরো শুনতে চাই, যেমন করোনা ভাইরাসের কারণে যে নিউ নরমাল বা নতুন বাস্তবতা আমাদের সামনে এসে উপস্থিত হলো, তো সেখানে তো আসলে মার্কেটিং বা সেলসের যে চিরাচরিত বা প্রাচীন কৌশল, যেটা এতদিন ধরে সবাই আসলে ভেবে আসতো যে এভাবেই হয়তো সফল হওয়া যায়, তাতেও তো নিশ্চয়ই এক ধরনের পরিবর্তন আসবে। এই বিষয়টা নিয়ে কি আপনাদের কোনো কাজ হচ্ছে কিনা বা গবেষণা হচ্ছে কিনা? ডেফিনেটলি এই কারণে আমরা আইটির বিভিন্ন দিকের উপরে আমরা আমাদের শিক্ষার্থীদের এবং আমাদের যারা আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে এখন আর ট্রেডিশনাল মার্কেটিং, সেলস এগুলো চলবে না, এখন ডিজিটাল মার্কেটিং এর যুগ। ডিজিটালি তাদেরকে সাউন্ড হতে হবে, একজন উদ্যোক্তাকে নিজেই শিখতে হবে এটা, এবং আমরা তাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখানোর জন্য ব্যাপকভাবে আয়োজন নিয়েছি। অনেকদিন ধরে এই কাজ আমরা করে যাচ্ছি, গত প্রায় ২.৫ মাস ধরে তাদেরকে এগুলো শেখাচ্ছি। এবং যেটা আমি একটু আগে আপনাকে বললাম যে ট্রেডিশনাল ব্যবসা করার সুযোগ কিন্তু আর থাকবে না। এখন সমস্ত ব্যবসা আমরা এই যে আপনার সঙ্গে আমি ঘরে বসে কথা বলছি, এটাও কিন্তু তথ্য প্রযুক্তির একটা বড় আশীর্বাদ। এবং এটাই হয়ে যাবে আগামী দিনে। আমি মিটিং করতে বনানী থেকে কষ্ট করে মতিঝিল বা উত্তরা আমরা কিন্তু যাব না। সো লাইফ উইল বি চেঞ্জ। এবং এখানে অ্যাডাপ্টেশনে আমাদের যত দেরি হবে, ব্যবসায়ীরা এখানে যত পিছিয়ে থাকবেন, তত তারা কিন্তু হেরে যাবেন। তো আমি সেই জন্য আমাদের শিক্ষার্থী যারা এবং এই মুহূর্তে যারা শুনছেন, সবাইকে একই কথা বলবো যে টেকনোলজিকে বাদ দিয়ে আগামী দিনে ব্যবসা করা কঠিন হয়ে যাবে। এটা খুব ভালো একটা পরামর্শ, এবং যারা শুনছেন তারা নিশ্চয়ই এই কথাটির তাৎপর্য নিশ্চয়ই অনুধাবন করবেন। এটা হয়তো সামগ্রিকভাবে উন্নতি হতে পারে আমাদের। আমরা প্রতিটি সংকটকে যেরকম আমাদেরকে ভোগায়, এক ধরনের বিপদে ফেলে, নানা রকম ক্ষতির মুখোমুখি করে, আবার একই সঙ্গে নতুন সম্ভাবনার দুয়ারও তো উন্মোচন করে। করোনা ভাইরাসের কারণে শুধু যে আমাদের নানা রকম বিপদের খবর আমরা যেরকম পাচ্ছি তা শুধু নয়, নিশ্চয়ই লুকায়িত অবস্থায় কিছু সম্ভাবনাও রয়ে গেছে। সেই সম্ভাবনাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কিনা, আপনার পর্যবেক্ষণ? না, ডেফিনেটলি আমরা করছি। এবং আপনারা দেখবেন যে বাংলাদেশে আইসিটি মিনিস্ট্রি বেশ কিছু এর মধ্যে কাজ করেছে। আমরাও তাদের সাথে একত্র হয়ে অনেকগুলো কাজ করার চেষ্টা করছি। যেহেতু আমরা যদি উদ্যোক্তা বানাচ্ছি, তৈরি করছি, প্রতিনিয়ত প্রতিদিন এই প্ল্যাটফর্ম থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, কিন্তু তাদেরকে আমরা ব্যাপকভাবে আইসিটি স্কিলস গুলোর সঙ্গে, একটু আগে যেটা বললাম যে আইসিটি স্কিলস ছাড়া সে ব্যবসা করতে পারবে না, সেগুলোতে আমরা অভ্যস্ত করার চেষ্টা করছি। এবং আপনাকে আমি যে 3টা খাতের কথা বললাম, কৃষি খাত, স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাত,
এবং নট অনলি দ্যাট, প্রতিটা খাতেই কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন আসবে। এখন আপনি অবাক হবেন যে আমাদের কাছে এখন অনেকে আসছে যারা বিশাল বিশাল শোরুম দিয়ে আপনার বিভিন্ন বসুন্ধরা, যমুনাতে কাজ করতেন। তারা বলছে যে আমাকে এখন ডিজিটাল মার্কেটিং এ ইন করান, আমার পেজ করে দেন, আমাকে ওয়েবসাইট করে দেন। আমরা এখন আপনাদের সাথে কোলাবোরেট করতে চাই। এই শোরুম, এত বড় বড় শোরুম, এত কর্মচারী, এত কিছু দিয়ে, এত লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে আমাদের পক্ষে আর ব্যবসা, অলরেডি তারা তো ঈদ এবং বৈশাখ নষ্ট হয়ে ওরা অলরেডি ধসে গেছে। সো তারাও এখন কিন্তু নতুন করে চিন্তা করছে যে অনলাইন ছাড়া আর কোনো বিকল্প নাই। তবে এখানে আমি একটু সতর্ক বার্তা উচ্চারণ করতে চাই। অনেকে মনে করছে যে ই কমার্সের একটা ব্যাপক জয় জয়কার শুরু হয়েছে। সবাই যদি এই ব্যবসায় আবার একইভাবে গা ভাসিয়ে দিতে চায়, নতুনত্ব না দিয়ে, একটু ব্যতিক্রম না দিয়ে, একটু ইনোভেশন না দিয়ে, তাহলে কিন্তু তারা ভুল করবেন। কারণ আমি অনেককে এর মধ্যে দেখেছি, আমার সাথে অনেকে পরামর্শ করছেন যে ই কমার্সে ব্যবসা করতে চান, নতুন করে ইনভেস্ট করতে চান। এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যাদের অলরেডি সেট আপ আছে তারা খুব দ্রুত প্রোডাক্ট শিফট করতে পারে, কিন্তু কেউ নতুন করে করতে গেলে যদি একই রকম ভাবে চিন্তা করে আমি চাল, ডাল, পেঁয়াজ, লবণ বিক্রি করা শুরু করবো অনলাইনে সবার মতো, এইটা একটা ভুল চিন্তা হবে। সো আমি মনে করি যে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে আসলে, সে যেটাই করুক, সে লন্ড্রি করুক, সে গান করুক, সে মিউজিক করুক, সে অন্য যে কোনো প্রোডাক্ট করুক, সে ট্যুরিজম করুক, কিন্তু সেখানে টেকনোলজির ছোঁয়া থাকতে হবে এবং নতুনত্ব থাকতে হবে। আমাদের সময় আসলে শেষ। ছোট করে যদি একটা ছোট একটা প্রশ্নের জবাব দেন, যে আমরা, আপনি যে আপনার বলছিলেন যে যেহেতু সারা দেশের একেবারে তুলনামূলক অনভিজ্ঞ ফ্রেশ তরুণদেরকে নিয়ে আপনারা কাজ করেন উদ্যোক্তা বানানোর জন্য, তো এখানে আসলে তাদের নিশ্চয়ই শক্তিমত্তার একটা জায়গা আছে, বা একই সঙ্গে একটা দুর্বলতাও নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। তো এরকম কোনো দুর্বলতা কি আপনি আসলে মেনশন করতে চান, যেটা নিয়ে হয়তো আপনারা কাজ করছেন, বা একটু বাড়তি মনোযোগ দেওয়া দরকার, যেটি দক্ষতা বাড়ানোর জন্য? জি, জি। আমাদের এই প্ল্যাটফর্মের কার্যক্রমটা সম্পূর্ণ একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। বিনামূল্যে তারা এটা শেখেন। কিন্তু এই ইন্টারেকশন করতে গিয়ে আপনারা শুনলে খুশি হবেন, আমরা টানা ৯০০তম দিন উদযাপন করেছি কয়দিন আগে এই প্ল্যাটফর্মের। একদিনের জন্য এটা বন্ধ ছিল না। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আমি আপনাদের আজকে এটি নিউজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এটা একটা বিশ্ব রেকর্ড। বিশ্বে কেউ কোনোদিন টানা ৯০০ দিন বিনামূল্যে কোনো কর্মশালা করে নাই। সো তাদের যেটা আমার কাছে মনে হয়েছে, আসলে আমি একেবারে গ্রামের ছেলেমেয়েদের নিয়ে কাজ করছি। ঢাকা শহরকে নিয়ে সবাই কাজ করে। যেসব নীলফামারী, খাগড়াছড়ি, বান্দরবন, টেকনাফ, তেতুলিয়ার একেবারে গ্রামের ছেলেমেয়েরা যারা মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, তারা কিন্তু আমার সাথে ইন্টারেক্ট করতে পারছে, আমার থেকে শিখতে পারছে বিনামূল্যে। আমার তাদেরকে খুবই সম্ভাবনাময় মনে হয়েছে, এবং তাদের মাথায় একটু হাত রাখলে, তাদেরকে একটু সাহস দিলে তারা যে ঘুরে দাঁড়াতে পারে, আপনি শুনলে অবাক হবেন। আমাদের জি। এখানে এমন ছেলে মেয়ে ২ বছর আগে ৫,০০০ টাকা রোজগার করতো না, সে এখন মাসে ২০ লাখ ৩০ লাখ টাকা সেল করে। এই যে এদেরকে আমি তুলে এনেছি এইভাবে, এটা এটা তো একটা সম্ভাবনার ব্যাপক, জায়গা, এবং কিন্তু কোনো হাজার হাজার গল্প তৈরি হয়েছে। কোনো দুর্বলতা কি আপনি মেনশন করতে চাইবেন? দুর্বলতা একটাই, সেটা হচ্ছে যে আমাদের কথা বলা, আমাদের ইংরেজি, আমাদের আইসিটি, এই জায়গাগুলোতে তাদেরকে আমরা যে আরো দুটো অনেক দুর্বলতা উন্নতি আমরা করতে হবে, দেখেছি, এটাই শুনতে এগুলোতে আমি চাইছিলাম। তাদেরকে আমরা একদিন প্রশিক্ষণ আপনার দেয়া সঙ্গে এই দিচ্ছি। জি, কোন জি। কোন বিষয় নিয়ে একটু কাজ করা দরকার, উন্নতি করা দরকার, এই বিষয়টা নিয়ে একদিন একটু বড় করে আলাপ করব। আজকে আমাদের সময় শেষ, ফলে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আরেকদিন নিশ্চয়ই আলাপ করব। ভালো থাকবেন এই করোনার দুর্যোগের সময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলাইকুম, জি ভালো থাকবেন। ইতালিতে কাতার এয়ারের একটি ফ্লাইটে যাচ্ছিলেন ১৬৮ জন বাংলাদেশি যাত্রী। তাদেরকে ইতালি আবারও ফিরিয়ে দিয়েছে করোনা ভাইরাস সংক্রান্ত জটিলতায়, এবং তারা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সব ধরনের সরাসরি ফ্লাইট তারা বন্ধ রাখছে। কোনো বাংলাদেশিকে তারা এই মুহূর্তে গ্রহণ করবে না। এই খবরটি আমরা যেমনটি শুনছি, আবার কিছুক্ষণ আগে আপনারা সংবাদ শিরোনামে এমনটাও শুনছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিভিন্ন দেশে চিঠি দিয়েছেন ব্যক্তিগতভাবে যে বাংলাদেশি প্রবাসীদেরকে যেন ফিরিয়ে দেয়া না হয়। আমরা এই খবরের বিস্তারিত আরো শুনবো, তবে এই পর্যায়ে এই প্রসঙ্গটা নিয়ে আমরা একটু যেতে চাই। ইতালি প্রবাসী একজন বাংলাদেশি আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে যুক্ত হব। তিনি ইতালি প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকারিয়া কাজী। ধন্যবাদ জাকারিয়া কাজী আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। যেমনটি আমরা আলোচনা করছিলাম যে কিছুক্ষণ আগে আমাদের কাছে আমরা খবর পাচ্ছি যে ১৬৮ জন বাংলাদেশিকে তো ইতালি ফিরিয়ে দিয়েছে, সেই দেশ যেখানে আমরা কয়েক সপ্তাহ আগেই শুনছিলাম যে বিশ্বের মাঝে সবচেয়ে করোনা ভাইরাসে এক ধরনের পর্যুদস্ত অবস্থা সে দেশে বিরাজ করছিল, এবং সেখানে আক্রান্তের সংখ্যা এবং দৈনিক মৃত্যুর সংখ্যাও বিশ্ব সংবাদ মাধ্যমে বড় বড় শিরোনাম হচ্ছিল এবং এক ধরনের উদ্বেগ তৈরি করছিল বিশ্ব জুড়ে। এখন কি অবস্থা ইতালিতে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নিউজের সমস্ত দর্শককে শুভেচ্ছা জানাই প্রথমে।
আমরা সবাই জানি যে একটা বিপর্যয়ের মধ্যে ইতালিটা আমরা আমরা ছিলাম, এবং একটা কঠিন সাধনার মধ্যে দিয়ে আমরা এই কয়েকটা মাস আমরা গৃহবন্দী ছিলাম। সরকারি নির্দেশ মেনে আমরা চলেছি, ঘরের বাইরে যাইনি। তারপরে অনুশাসন যেগুলো ছিল, স্বাস্থ্যবিধি, এগুলো আমরা মেনে চলেছি বলে আমরা কিন্তু জয় করেছিলাম অনেকটাই। বিশেষ করে রোমের কথা বলি, এবং অন্যান্য শহরগুলো সংক্রমণের হার কমে আসছে, মৃত্যুর হার একদমই কমে আসছে। এটা মূলত নিয়ম কানুন মেনে চলার কারণেই, স্বাস্থ্যবিধি মানার কারণে। এবং এখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো খুব কড়াকড়ি ছিল, ওরাও এটা খুব সতর্ক ছিল এসব ব্যাপারে। আমরাও যারা নাগরিক, এখানে আমরা যারা বাস করি, তারাও খুব স্বতঃস্ফূর্ত ভাবেই এই নিয়ম কানুনগুলো মেনে চলার কারণে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু এখন কিছুটা স্বাধীন। আমাদের উপর থেকে এই যে লকডাউনটা তুলে নেওয়া হয়েছে, আমরা মোটামুটি উন্মুক্ত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবেই বাংলাদেশ থেকে যে ফ্লাইট গুলো সম্প্রতি রোমে অবতরণ করেছে, এখানে কিছু যাত্রীদের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এতে করে একটা বিপর্যয় এখানে আমরা নজিরবিহীন বলবো, যে একটা একটা কঠিন কাঠখড় পুড়িয়ে আমরা যে একটা অর্জন করেছিলাম, সেটা অনেকটা ম্লান হতে চলেছে। তারপরে এখানে জাতীয় যে সংবাদ মাধ্যমগুলো, সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো, যেটা হচ্ছে না, কিছু রুগী আসছে সেটা একটা বড় কথা ছিল না। যেটা সবচেয়ে দুঃখজনক এবং আমাদের জাতির জন্য কলঙ্কজনক, সেটা হচ্ছে যে কিছু যাত্রীর কাছে নকল কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট পাওয়া গেছে, এবং ওরা স্বীকারোক্তি দিয়েছে যে ওরা টাকা দিয়ে এগুলো বাংলাদেশ থেকে কিনেছে। এবং এতে করে হয়েছে কি, আমাদের একটা ইমেজ সংকট তৈরি হয়েছে সম্প্রতি। আমরা খুবই বিব্রত, খুবই একটা লজ্জাস্কর একটা অবস্থার মধ্যে পড়েছি। এবং বাঙালিরা আসার পর থেকে কি, আপনারা জানেন যে এখানে বাঙালি যারা থাকে বেশিরভাগই সাধারণ শ্রেণীর মানুষ। ওরা রেস্টুরেন্ট বারে কাজ করে, সাধারণ কাজ করে। এবং যারা ফ্যামিলি ছাড়া যারা থাকে, ওরা মূলত একটা আচ্ছা, মেসের মধ্যে এখানে থাকে আপনাকে একটা একটু বাড়িতে। থামাই, এটা সম্ভবত জি, আপনার জানবার কথা ওকে, না, তবুও যদি আপনি বাই চান্স জেনে জি, থাকেন। আপনি বলছিলেন যে বলেন। নকল সনদপত্র নেগেটিভের। তো এখানে আমরা দেখেছি ইতালির আগেও জাপান সহ কয়েকটি দেশে কিন্তু বাংলাদেশিরা যখন যাচ্ছিলেন তারাও কিন্তু এরকম নকল সনদ নিয়ে ধরা পড়েছেন, যেটি অবশ্যই লজ্জার বিষয়। তো জি, ইতালির জি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা পুরো বিষয়টি তদারক করছিল, তাদের আসলে কেন মনে হলো যে এই সনদটি নকল হতে পারে? স্বীকারোক্তি জিজ্ঞাসাবাদের পরে তারা অনেকে স্বীকারোক্তি দিয়েছেন যে হ্যাঁ, পয়সার বিনিময়ে তারা এই সার্টিফিকেট জোগাড় করেছেন, কিন্তু সেদেশের পুলিশের জি, কেন সন্দেহ হলো যেটি নকল হতে পারে? এই জন্য যে দেখা গেছে যার কাছে নেগেটিভ সনদপত্র আছে, তার মধ্যেও তার বডি টেম্পারেচার বেশি, তার মধ্যে পজিটিভ সিমটম পাওয়া গেয়ার পরে যখন ওরা পরীক্ষা করে, তখনই এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে ওরা র্যান্ডম পরীক্ষা করেছে সবাইকেই, এবং দেখা গেল যাদের কাছে নেগেটিভ সার্টিফিকেট আছে ওরাও সংক্রমিত। এবং কয়েকজনকে এয়ারপোর্টেই পাওয়া গেছে, বেশ কয়েকজনকে যারা যাত্রীর মধ্যে মিশেছিল, এবং তারা করোনা ভাইরাস পজিটিভ ছিল। এতে করে একটা তোলপাড় হয়ে গেছে। প্রথম দিকে হয়তো ওরা একটু লিবারেল ছিল, ভেবেছে যে এটা ডকুমেন্ট আছে, হয়তো ঠিক আছে। প্রথম ফ্লাইটটা যখন চলে আসলো, তখনই বিপর্যয় শুরু হলো। এবং যারা যেই বাড়িতে গিয়ে উঠলো, ওদেরকে বলা হয়েছিল যে আপনারা ঘরে ঠিকানা রেখে দেওয়া হয়েছিল, ফোন নম্বর পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে তোমরা নিজের দায়িত্বে লকডাউন কোয়ারেন্টাইনে থাকবে 14 ডেজ। কিন্তু এটা বাঙালিদের, আমাদের যে স্বভাবগত কিছু ব্যাপার থাকে, যার ওরা কিন্তু অবাধ মেলামেশা করেছে, এবং কেউ কেউ কাজে যোগ দিয়েছে। কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, একটা রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে, বড় রেস্টুরেন্ট, কারণ ওখানে ও পজিটিভ ধরা পড়েছে তার। এবং এতে করে হয়েছে কি, একটা আতঙ্ক। রোম শহরের কথা আমি বলবো, একটা, আমি আপনাকে বুঝাতে পারছি যে একটা মহা বিপর্যয়ের মধ্যে আমরা পড়েছি। এতে আপনি করে হবে বলছিলেন কি, যে এখন সেদেশের যারা গণমাধ্যমে এই খবরটি আসলে বেশ গুরুত্ব দিয়ে খুব প্রকাশ ফলাও করা করে হচ্ছে, প্রচার করা হচ্ছে। একটু আমাদেরকে করা বলবেন যে হচ্ছে। সেখানে জি, কি বাংলাদেশ, বাংলাদেশি এই শব্দগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, যে এই আহ, প্রচুর। এবং 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 জি, এবং এবং এটা একটা হেট ক্রাইমও শুরু হয়ে গেছে। এখন দেখা যাবে যে বাঙালিদেরকে যারা কাজে নিত, যারা এমপ্লয়ার আছে, ওরা হয়তো এখন বাঙালিদেরকে বাদ দিয়ে চিন্তা করবে। এবং এইভাবে, তাছাড়া কিছু সামাজিক হেট ক্রাইমও শুরু হয়ে গেছে। আমি শুনতে পেরেছি যে বাঙালিরা যখন বাইরে যায়, তখন বিদেশিরা তিরস্কার করে অথবা গালাগাল করে। এইটা আমরা এক সময়, কিন্তু আমরা এখানে ভালো ছিলাম, সবাই জানে যে বাংলাদেশ মানুষ গরিব অথবা ইনোসেন্ট, ওরা কোনো ক্রাইম করে না।
একটা সুনাম কিন্তু ছিল অ্যাভারেজ, কিন্তু এইটা আমাদের এই ঘটনার কারণে আমাদের আসলে একটা বিপজ্জনক একটা বিপর্যয়ের এই সম্মুখীন ঘটনা কি হতে শুধু হয়েছে। বাংলাদেশিদের নিয়েই হচ্ছে নাকি অন্যান্য দেশ থেকেও একই রকম কিছু ঘটনা ঘটেছে? অন্য দেশের গুলা এরকম প্রচার পাচ্ছে না, এরকম ভুয়া সার্টিফিকেট আমার মনে হয় না অন্য কোন দেশ থেকে পাওয়া গেছে। এটা বাংলাদেশেই সম্ভব। আমি বাংলাদেশেও দেখি, ঢাকার খবরও যখন দেখি তখনও দেখা যায় যে আমাদের ওখানেও কিছু ভিন্নমন্যতা আছে। আর যেটা আমার একটা মূল্যায়ন হচ্ছে যে এই সাধারণ মানুষগুলো ইতালিতে যারা থাকে খুবই সাধারণ শ্রেণী, আপনি তো বলেছি, তারা হয়তো একটু কম শিক্ষিত থাকে, ওরা হয়তো অতটা বুঝে না। আর এই যে ব্যাপারগুলো ঘটে এর মধ্যে কিছু শিক্ষিত বাবুরা ধান্দা করে। আমাদের এখানেও কিছু দালাল শ্রেণীর লোক সৃষ্টি হয়, যেমন ধরেন এখানে ফ্লাইট অ্যারেঞ্জ করা, বেশি দামে টিকিট বিক্রি করা, এবং বাংলাদেশের সার্টিফিকেট একটা বাণিজ্য হচ্ছে, এটা একটা ওপেন সিক্রেট। এগুলো আসলে অশিক্ষিত লোকরা করে না, আমাদের শহরের শিক্ষিত লোকরাই এই ক্রাইম গুলো করে থাকে। এটা খুবই দুর্ভাগ্যজনক জাতির জন্য। আমরা আসলে গত কয়েক মাসে করোনা ভাইরাসের বিরুদ্ধে এক ধরনের সক্ষমতা অর্জন করবার পথে হয়তো আছি। আমাদের হয়তো কিছু মন ভালো করা খবর, প্রতিদিন আসলে মৃত্যু, সংক্রমণ এরকম অনেক পরিসংখ্যান শুনতে শুনতে কিছু ভালো খবরও আসছিল। আপনার সঙ্গে কথা বলে আসলে জি, নিশ্চয়ই দর্শকদেরও মনটা খারাপই হলো, কারণ যে খবর বা যে তথ্য আপনি আমাদেরকে দিলেন তা আসলে বহির্বিশ্বে, ইতালির মতো একটি দেশে, আমি সেখানে দুঃখিত যে এরকম বলতে বাংলাদেশিদের হলো। আসলে, আসলে না আপনি তো আসলে আমরা সবাই দুঃখিত, আপনি তো আসলে আপনি ফ্যাক্ট যেটি বাস্তবতাটা দেখেছেন, এরকম। বাস্তবতা সেটাই বললেন। এটা হ্যাঁ, অবশ্যই মন জি, খারাপ করা খবর, এবং বাংলাদেশের ভাবমূর্তি যেখানে কিছুটা অনুজ্জ্বল হয় বা কালিমালিপ্ত হয়, সেটা তো আসলে অবশ্যই আমাদের মন ভালো কষ্ট করা খবর লাগে। নয়। আপনি কি আর কিছু যোগ করতে চান কিনা? না, এই তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে জি। এখানে, যদিও আমি বলি কি এটা একটা মানবতার দেশ, খুবই সহনশীল সরকারি, এত কিছুর পরেও এখন ওরা উদ্যোগ নিয়েছে সরকারি ভাবে বিনামূল্যে, এখানে সবকিছুই বিনামূল্যে স্বাস্থ্যসেবা। আমি বলি বিশ্বের সেরা স্বাস্থ্যসেবা আমরা এখানে উপভোগ করি। তো এখানে স্পেশালি বাঙালিদের জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে কোভিড টেস্ট করার জন্য, স্যাম্পল নেওয়ার জন্য। বাঙালিরা যাচ্ছে ওখানে। রোম শহরে প্রায় 32,000-এর মতো বাঙালি থাকে অফিসিয়ালি। তো সবাইকে আহ্বান জানানো হয়েছে যাতে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই গিয়ে টেস্ট করে, এবং পজিটিভ হলে তো এখানে চিকিৎসার জন্য, ইভেন এয়ারপোর্ট থেকে যাদেরকে ধরা হয়েছে না পজিটিভ, ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে ভালো হাসপাতালে। এখানে তো আমি আপনাকে বলি সবার জন্য সমান অধিকার স্বাস্থ্য সেবা। এবং যারা অন্যান্য যাত্রী, প্রথম ফ্লাইটটা হয়তো ওরা ইগনোর করেছিল বলে এই বিপদটা হয়েছে। এবং আর পরবর্তী ফ্লাইট গুলো কিছু এখন আজকে থেকে তো বন্ধই করে দেওয়া হয়েছে। আর এর মধ্যে যেটা এসেছিল গত 2 দিন আগে, ওদের প্যাসেঞ্জার গুলোকে ওরা একটা ভালো হিলটন ভালো জায়গায় নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। এখানে আমরা আলটিমেটলি এটা ঠিক হয়ে যাবে আমরা আশা করি। কিন্তু হয়তো এই একটা দীর্ঘ সময় সময় থাকবে হয়তো না, আমাদেরকে ভুগতে হবে, একটু মানে সময় হয়তো লাগবে। দীর্ঘ সময় জি, ফ্লাইট বন্ধ থাকবে, বা এরপরে ফ্লাইট চালু হলেও হয়তো জি। যারা যাবেন না, তাদেরকে অনেক আপাতত এক কঠোর সপ্তাহের জন্য, কড়াকড়ির। আহ, জি। আহ, আপাতত এক সপ্তাহের জন্য ফ্লাইটটা স্থগিত করা হয়েছে। তবে আর আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেল গুলো আমার ধারণায় মনে হয় কিছুটা দুর্বল। আমাদের যদি আরো চৌকস ডিপ্লোমেসি থাকে তাহলেও তো এগুলো আমরা আরো একটু ভালোভাবে সামাল দিতে পারবো। নিশ্চয়ই আমাদের আজকে আমরা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী তিনি বিশ্বের বিভিন্ন দেশে তিনি চিঠি দিয়েছেন। নিশ্চয়ই সরকারি পর্যায়েও কোনো একটি উদ্যোগ ব্যবস্থা নেওয়া হবে যেন ভুয়া সনদ নিয়ে কেউ দেশের বাইরে যেতে না পারে, বাংলাদেশের সেটা ভালো যেন খবর। অন্তত বদনামটি না হয়। জাকারিয়া কাজী সাহেব, অনেক জি, ধন্যবাদ আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হবার জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, সমস্ত শ্রোতা দর্শককেও ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। আমরা কথা বলছিলাম ইতালি প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকারিয়া কাজী। তিনি সেখানকার কিছু খবরাখবর আমাদেরকে দিলেন, যে সেখানকার গণমাধ্যমে গত কয়েকদিন ধরে বাংলাদেশ এবং বাংলাদেশিদের সম্পর্কে যে তথ্য খবর প্রচারিত প্রকাশিত হচ্ছে, সেটি আসলে আমাদেরকে খুব বেশি গৌরবের মুখোমুখি করছে না। এটি আসলে নতুন করে বলবার কিছু নেই। নিশ্চয়ই দায়িত্বশীল ব্যক্তিরা তারা নিশ্চয়ই পদক্ষেপ নেবেন, উদ্যোগ নেবেন, যেন আমাদেরকে ভবিষ্যতে এ ধরনের বিড়ম্বনাকর পরিস্থিতিতে না পড়তে হয়, অন্তত বিদেশের মাটিতে। আমরা আলোচনা শেষ করছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।